আমার ভাইয়ের পাতের ডিমটার দিকে আমি একদৃষ্টিতে তাকিয়ে আছি। ভাই গপাগপ ভাত খাচ্ছে, আর আমি ডিমটার দিকে তাকিয়ে নিজের খেতে আর আক্ষেপ চেপে রাখার চেষ্টা করছি। আমার দিকে তাকিয়ে মা বললেন, "কী রে ময়না, ভাত খাচ্ছিস না কেন? মা, ডিম আর নেই, আমাকেও একটা ডিম দাও না। এই আলু দিয়ে ভাত খেতে আর ভালো লাগে না।" "না রে মা, আর ডিম নেই, আজ এমনি খা, কাল তোকে পুরো আস্ত একটা ডিম দেবো।" মা, পরশুদিন আর তার আগের দিনও তুমি ঠিক একই কথা বলেছিলে। আমার কথায় মায়ের মুখে যেন বিরক্তির ছায়া নেমে এলো। কিছুটা রেগে গিয়ে বললেন, "এই, এত কথা কিসের? যা পাচ্ছিস তাড়াতাড়ি ভাত খেয়ে নে।" বলেই মা হাঁড়ি পাতিল গুটিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি আর একটি শব্দও করলাম না। থালার একপাশে রাখা আলু আর সামান্য ঝোল দিয়েই না খাওয়ার মতো করে দুটো ভাত মুখে তুলে নিলাম। আমার চেয়ে ভাই 3 বছরের বড়। আমি তখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি, আর ভাই পড়ে নবম শ্রেণীতে। আমরা একই স্কুলে যেতাম, কিন্তু প্রতিদিন স্কুলে যাওয়ার সময় মা ভাইয়ের হাতে 10 টাকার একটা নোট গুঁজে দিতেন, আর আমার দিকে ফিরেও তাকাতেন না। টাকার জন্য আক্ষেপ করে মায়ের কাছে চাইলে মা শুধু ভাইয়াকে বলতেন, এই এই ময়নাকে তোর 10 টাকা থেকে 5 টাকা দিয়ে দিস তো। কিন্তু আমার ভাই কোনোদিনই আমাকে সে 5 টাকা দেয়নি। টিফিনের সময়ে ভাই যখন বন্ধুদের সাথে জমিয়ে বিস্কুট কিংবা আইসক্রিম খেত, আমি তখন স্কুলে বারান্দায় দাঁড়িয়ে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকতাম। এই বৈষম্য আর অবহেলা বুকে চেপে আমি দিন পার করেছি, তবু আমি হাল ছাড়িনি। জেদ ছিল নিজের পায়ে দাঁড়ানোর। এভাবেই চরম অভাব আর অবহেলার মধ্য দিয়ে দিন গুনে গুনে একদিন এসএসসি পরীক্ষা দিলাম। পরীক্ষার ফল প্রকাশের দিন দেখা গেল আমি অত্যন্ত ভালো ফল করেছি। মনে মনে ভেবেছিলাম, হয়তো এবার মা বাবার চোখ ফুটবে, হয়তো এবার আমি একটু হলেও সম্মান পাব। কিন্তু আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল পরের দিনই। আমার রেজাল্টের পর বাবা পরিষ্কার জানিয়ে দিলেন, তিনি আমাকে আর পড়াতে পারবেন না। মেয়ে মানুষের আবার পড়ালেখা, সনদের কি দরকার? ঘরে বসে সেলাই শেখ, রান্নাবান্না শেখ, ওসব দিয়ে সংসার চলবে না। মায়ের পা ধরে কত বুঝিয়েছি, কেঁদে কেঁদে বলেছি, মা, আমাকে আর একটা সুযোগ দাও, আমি আরো ভালো করে পড়ব। কিন্তু মা বাবার মন গলল না। তারা সোজা জানিয়ে দিলেন, পড়ালেখা পাঠ পাঠ এখানেই শেষ। অন্যদিকে বড় ভাই পড়াশোনা ভালো না হওয়া সত্ত্বেও তাকে স্থানীয় একটি কলেজে ডিগ্রিতে ভর্তি করিয়ে দেওয়া হলো। এর কয়েকদিন পর হঠাৎ একদিন বাড়িতে ঘটক এলো। টাঙ্গাইল শহরে কাপড়ের ব্যবসা করে এমন এক পাত্রের খোঁজ নিয়ে এসেছে সে। পাত্রের নাম শাহেদ। বাবা মায়ের ছেলেকে বেশ পছন্দ হয়ে গেল, আর আমার চেহারা মাশাআল্লাহ ভালো হওয়ায় পাত্রপক্ষ এক কথায় আমায় পছন্দ করে ফেলল। তবে সমস্যা একটাই, পাত্র আমার চেয়ে বয়সে পুরো 9 বছরের বড়। আমার বয়স তখন মাত্র 18, আর তার বয়স 27। প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু বিয়ের দিন যখন শাহেদকে সামনে থেকে দেখলাম, মনে হলো মানুষটা দেখতে বেশ ভদ্র এবং শান্ত স্বভাবের। বিয়ের আনুষ্ঠানিক শেষ হলো। বাসর রাতে লাল টুকটুকে বেনারসি পরে খাটের এক কোণে বসে হাত কাঁপছিল আমার। শাহেদ ঘরে এসে দরজা বন্ধ করে ধীরে ধীরে আমার পাশে এসে বসলেন। তারপর নরম গলায় আমার হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আজকের এই বিশেষ রাতে তুমি আমার কাছে কি চাও? ময়না, আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। মনের ভেতরে হাজারো কথা তোলপাড় করছিল। তারপর কি ভেবে যেন তার চোখের দিকে তাকিয়ে সাহস সঞ্চয় করে বললাম,
আমি পড়াশোনা করতে চাই। যদি আপনি আমাকে পড়ান তবে আমি পড়ব, আর যদি নাও পড়ান তাতেও আমার কোনো সমস্যা নেই। শুধু আমাকে একটু ভালোবাসবেন। এইটুকু ভালোবাসা পেলেই আমার আর কিছু চাওয়া থাকবে না। সাহেব আমার কথা শুনে কিছু মুহূর্ত নীরব হয়ে রইলেন। তারপর তারপর তার মুখে ফুটে উঠল এক অদ্ভুত সুন্দর ও মৃদু হাসি। আমার হাত দুটো আর একটু শক্ত করে চেপে ধরে বললেন, ঠিক আছে, আমি তোমাকে পড়াবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার এই বিশ্বাস যেন কোনোদিনই না ভাঙে। আমিও তার চোখের দিকে তাকিয়ে কথা দিলাম, আপনার বিশ্বাস আমি নিজের জীবনের বিনিময় হলেও রক্ষা করব। কথাটা শেষ হতেই তিনি পকেট থেকে একটা ছোট্ট সুন্দর সোনার আংটি বের করে আমার আঙ্গুলে পরিয়ে দিলেন। সেই আংটির স্পর্শে আমার বুকের ভেতরে সব পুরনো কষ্ট এক মুহূর্তে বাষ্প হয়ে উড়ে গেল। কথা মতোই কাজ। বিয়ের কিছুদিন পরই শাহেদ আমাকে শহরে একটি ভালো কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি করিয়ে দিলেন। তার ভালোবাসা, উচ্ছ্বাস আর সহযোগিতায় আমি নতুন জীবন পেলাম। দিনগুলো যেন স্বপ্নের মতো কাটতে লাগলো। গভীর রাত অবধি যখন পড়ার টেবিলে জেগে থাকতাম, শাহেদ নিজ হাতে চা বানিয়ে আমার সামনে এনে রেখে দিতেন। এমনই এক ভালোবাসার বাঁধনে বাঁধা পড়ে হাসি মুখেই এইচএসসি পাশ করে ফেললাম। রেজাল্ট প্রকাশের দিন আমার শাশুড়ি মা আমার মাথায় হাত রেখে আদর করে বললেন, মা মা তোমার মতো এইচএসসি পরীক্ষা শেষ হলো। এখন তো আর পড়াশোনা অত চাপ নেই। এবার আমাদের একটা নাতি বা নাতনির মুখ দেখাও, ঘরটা আলো হয়ে উঠুক। শাশুড়ি মায়ের এমন সরাসরি কথায় সেদিন লজ্জা লাল হয়ে গিয়েছিলাম, আর কোনো উত্তর দিতে পারিনি। এর কিছুদিন পর আমি অনার্সে ভর্তি হলাম, আর ঠিক এখন বর্ষে পড়ার সময়ে আমাদের কোল আলো করে এলো এক ছোট্ট রাজকন্যা। কিন্তু রাজকন্যা আসার পরও আমার পড়াশোনার বিন্দুমাত্র ক্ষতি হতে দেয়নি আমার পরিবারের মানুষেরা, বিশেষ করে আমার শাশুড়ি মা, যিনি নিজের নাতনিকে পরম স্নেহ লালন পালন করতে লাগলেন, যাতে আমার পড়ালেখার কোনো ব্যাঘাত না ঘটে। সত্যি বলতে আমার জন্মদাত্রী মায়ের চেয়েও আমার শাশুড়ি আমাকে অনেক বেশি বুঝতেন, ভালোবাসতেন। জীবনটা যখন এত সুন্দর, এত পূর্ণতায় ভরে উঠেছিল, ঠিক তখনই আকাশে কালো মেঘের ঘটা শুরু হলো। অনার্স প্রথম বর্ষে ফাইনাল পরীক্ষার আর মাত্র 2 সপ্তাহ বাকি। হঠাৎ একদিন মধ্যরাতে শাহেদের ফোনে একটি অচেনা নম্বর থেকে ফোন এলো। ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে আসা একটি দুঃসংবাদ আমাদের পুরো হাসি খুশি সংসারটাকে এক মুহূর্তের তোলপাড় করে দিল। খবরটা শুনেই শাহেদের হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে ভেঙে খান খান হয়ে গেল, আর তার মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। আমি আতঙ্কে শিউরে উঠে দাঁড়ালাম। কি এমন ঘটলো? আমি আতঙ্কে শিউরে উঠে দাঁড়ালাম, চোখ দুটো বড় বড় করে শাহেদের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, কি হয়েছে? কার ফোন ছিল? এমন করে তাকাচ্ছ কেন আমার দিকে? শাহেদ কোনো কথা বলল না। তার চোয়াল শক্ত হয়ে উঠেছে, চোখের কোণে এক অদ্ভুত রাগ আর অবিশ্বাস ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। সে আমি কিছু বুঝে ওঠার আগেই আমার হাত দুটো চেপে ধরে এক ধাক্কায় খাটের ওপর ফেলে দিল। হঠাৎ এমন ব্যবহারে আমি স্তব্ধ হয়ে গেলাম। যে মানুষটা কোনোদিন আমার গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগতে দেয়নি, আজ তার এই রূপ। কি হয়েছে বলবে তো? তুমি আমাকে ধাক্কা দিলে কেন? আমি কাঁদতে কাঁদতে বললাম,
শাহেদ গর্জে উঠল, তুই যদি কলেজে অন্য ছেলের সাথে প্রেমই করবি তাহলে আমার সাথে সংসার করার নাটক কেন করলি? কেন একটা নিষ্পাপ বাচ্চার মা হলি বল? তার মুখের এই কথাটা যেন আমার বুকে তপ্ত তীরের মতো বিঁধল। মুহূর্তের মধ্যে আমি পুরো বিষয়টা বুঝতে পারলাম। জল ঘোলা হওয়ার বাকি নেই, কারো ষড়যত্নের শিকার হয়েছি আমি। আমি কোনোমতে নিজেকে সামলে নিয়ে খাটে উঠে বসলাম। শাহেদের দুটো হাত শক্ত করে ধরে ব্যাকুল হয়ে বললাম, তুমি তুমি কার কথায় আমাকে ভুল বুঝছো? আমাকে একটাবার বলতে দাও। কলেজে রোহান নামে একটা বখাটে ছেলে আমাকে দিনের পর দিন উত্ত্যক্ত করে আসতো। আমি তাকে বিন্দুমাত্র পাত্তাই দেই না। ও একটা গাঁজাখোর, চরিত্রহীন ছেলে। ওর মতো ছেলের সাথে প্রেম করা তো দূরের কথা, আমি কোনো দিনই তার দিকে সোজা হয়ে তাকাইনি। তুমি বিশ্বাস করো আমাকে, বিশ্বাস না হলে কালই তুমি কলেজে গিয়ে খোঁজ নিয়ে নিয়ে দেখো। আমার চোখের পানি আর আকুতি দেখে শাহেদ একটু থমকে গেল। যে বিশ্বাসের ওপর ভিত্তি করে সে আমাকে আপন করেছিল, সেই বিশ্বাস এত সহজে ভেঙে যেতে দিল না। সে নিজেকে একটু শান্ত করে বলল, ঠিক আছে, কাল সকালে আমি সত্য মিথ্যা যাচাই করব। পরের দিন সকালে শাহেদ কলেজে গেল। আমার স্যার আর সহপাঠীদের সাথে কথা বলে সে জানতে পারল আমার কথা এক বর্ণও মিথ্যা ছিল না। কলেজে আমার সুনাম সবার মুখে মুখে, আর রোহান ছেলেটা যে একটা বখাটে আর একতরফা নোংরামি করে বেড়াচ্ছিল তা স্পষ্ট হয়ে গেল। সত্যিটা জানার পর শাহেদের অনুশোচনা হয়েছিল এক না, শেষ ছিল না। সে সেদিনই এলাকার কিছু বড় ভাইকে সাথে নিয়ে ওই বখাটে ছেলেকে ধরে কড়া ঘুষিয়ারি আর ঠোঁট দিয়ে এলো। আজকে পর থেকে যদি ময়নার আশেপাশে তোকে দেখা যায় তবে সোজা থানায় ঝুলিয়ে পিঠের ছাল তুলে ফেলা হবে। এরপর থেকে আর কোনোদিন সেই ছেলে আমার পিছু নেওয়ার সাহস পায়নি। বাড়ি ফিরে শাহেদ আমার কাছে ক্ষমা চাইল, আর আমি তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। ছোটোখাটো এই ঝড়টা আমাদের বিশ্বাসের বাঁধনটাকে যেন আরও শক্ত করে দিল। ঝড়কে কেটে যাওয়ার পর জীবন আবার নিজের ছন্দে ফিরল। অনার্স লাইফ দেখতে দেখতে কেটে গেল পরম আনন্দে। একদিকে আমার পড়াশোনা, অন্যদিকে শাশুড়ি মায়ের কোলে আমার মিষ্টি রাজকন্যা মায়াবীর বেড়ে ওঠা। সব মিলিয়ে ঘরটা যেন ভালোবাসার স্বর্গে পরিণত হলো। পরীক্ষার ফল প্রকাশের দিন দেখা গেল আমি কলেজের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে পাশ করেছি। শাশুড়ি মা খুশিতে পাড়ার মানুষকে মিষ্টি খাওয়ালেন, আর শাহেদ আমায় এনে দিল একটা নতুন বইয়ের তোড়া। সেদিন রাতে মায়াবীকে ঘুম পাড়িয়ে রেখে আমি শাহেদের পাশে গিয়ে বসলাম। তার হাতটি নিজের হাতের মধ্যে নিয়ে ধীরে গলায় বললাম, তোমার দেওয়া সুযোগ আর বিশ্বাস আমি রেখেছি। আজ আমি গ্র্যাজুয়েট, কিন্তু আমি এখানে থেমে থাকতে চাই না। শাহেদ আমার দিকে তাকিয়ে হাসল। আমি জানি আমার ময়না থামার পাত্রী নয়। এবার কি করতে চাও? আমি তার চোখের দিকে তাকিয়ে ধীরে গলায় বললাম, আমি বিসিএস পরীক্ষা দিতে চাই। আমি একজন ক্যাডার হয়ে দেশের সেবা করতে চাই, আর প্রমাণ করতে চাই মেয়েরাও পারে। শাহেদ আমার কপালে একটা গভীর চুমু খেয়ে বলল, তোমার এই স্বপ্নে আমি আগেও পাশে ছিলাম, আজকেও আছি, সারা জীবন থাকবো। শাশুড়ি মাও যখন শুনলেন তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। বললেন, তুই পড়াশোনা কর মা, তোর মেয়েকে সামলানোর দায়িত্ব আমার। শুরু হলো আমার জীবনের নতুন এক লড়াই, বিসিএস জয়ের লড়াই। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব।
প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। চলবে।